আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌ বাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। আর্থিক রূপরেখার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বাজেটে নতুন কোনো দিশা মেলে কিনা সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতার দরবার কর্মসূচির সূচনা করবেন। জলপাইগুড়ির উল্লাডাবরিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা রাজ্য সরকারের। আহতদের জন্য দেওয়া হবে 1 লক্ষ টাকা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাঢ় টাইগার্স পুরুষদের বেঙ্গল টি-20 ক্রিকেট লিগ খেতাব জয় করেছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন ব্রিজ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনা যুদ্ধকালীন তৎপরতায় জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। जब समुद्री विरासत की बात होती है तो बंगाल का नाम स्वाभाविक रूप से सामने आता है। यह भारत के समुद्री संपर्कों की भी महत्वपूर्ण भूमि रही है। हुगली की धाराओं ने इतिहास को बदलते हुए देखा है, व्यापार के नए अध्याय देखे हैं, विकास की नई यात्राएं देखी है। और संयोग देखिए, ये पोर्ट बंगाल के ही सपूत देश के पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के नाम पर है। রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় চলতি আর্থিক বছরের বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ও রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন। ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা, সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্য চাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য বাজেটে কর্মসংস্থান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি চাই ভাতা নির্ভর পশ্চিমবঙ্গ নয়, কর্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে উঠুক নতুন সরকার হাত ধরে। আমার প্রচুর ছাত্র যারা হাল ফিলে পাশ করে বেরিয়েছে তারা কিন্তু বেকার, তারা কর্মসংস্থান পাচ্ছে না। কাজেই আমি চাই যে আমাদের এই ছেলেপুলেরা যেন কর্মসংস্থানের সুযোগ পায়। আমাদের এখান থেকে যে সমস্ত ছাত্ররা পাস করছে, মানে পশ্চিমবঙ্গের ছেলেরা যাতে এখানে কর্মসংস্থানের একটা সুযোগ পায়। ওরা বারবার ধরে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটাকে কিভাবে আটকানো যায়, আমাদের বর্তমান সরকারের কাছে এটাই আমার একান্ত ইচ্ছা। রাজ্য বাজেটে ডিএ নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রয়েছে সরকারি কর্মীদের।
বাজেটে প্রত্যাশা হলো যাতে আমরা যে দৈনন্দিন মধ্যবিত্ত বাঙালি তারা যাতে সুষ্ঠুভাবে জীবনটা যাপন করতে পারে, যাতে জিনিসপত্রের দাম, গ্যাসের দাম যে বেড়ে গেছে এগুলো যাতে ঠিকঠাক থাকে, আমরা যাতে ঠিকঠাক চলতে পারি আর কি। বাজেট তো আমাদের কাছে অনেকটা প্রত্যাশার, কারণ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত। অন্তত পুরোটাই ঠিকভাবে দিয়ে দেওয়ার জন্য যেন আন্তরিকভাবে তারা চেষ্টা করেন। নির্বাচনের আগে ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি যথাযথভাবে পালন করা হবে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আশা প্রকাশ করেছেন। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এগুলি তার দলের দাবি বলেও মন্তব্য করেছেন অধীরবাবু। একটা পার্টি তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রথম তার রূপরেখা দেয় তার নির্বাচনী ইস্তেহারে। এই পার্টি ক্ষমতা আসার আগে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, সেই নির্বাচনী ইস্তেহারে মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছে আমরা বাজারে তার প্রতিফলন দেখতে চাই। বাজারে যদি তার প্রতিফলন না থাকে তাহলে আমরা বলবো মানুষের সঙ্গে বিশ্বাস নিয়ে ধোঁকাধারি করেছে। তাই স্বাভাবিকভাবেই আগে তারা প্রতিশ্রুতি পালন করুক, আর বাংলার মানুষের, বাংলার যুবকদের যে দাবি, যে আবেদন, যে প্রত্যাশা তা পূরণ করুক। পশ্চিমবঙ্গের শিল্প হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, এগুলোই আমাদের দাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতা দরবার কর্মসূচি শুরু করবেন। বর্তমানে সল্টলেকের বিজেপি দপ্তর থেকে এই কর্মসূচি চলছে। বিধাননগরের সেচ দপ্তরের অতিথিশালাকে বেছে নেওয়া হয়েছে এর জন্য। মুখ্যমন্ত্রী গতকাল ওই অতিথিশালা ঘুরে দেখেছেন। জনতা দরবারের জন্য পরিকাঠামোয় সামান্য পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী এ বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বিধানসভায় সইজাল কাণ্ডে উদ্ধার হওয়া রেজলিউশনের কপি আসল না নকল এবার তা নিয়েও তদন্ত শুরু করেছে সিআইডি। 20 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকের রেজলিউশন কপি নিয়ে যান সিআইডি তদন্তকারীরা। প্রাক্তন মন্ত্রী সিআইডিকে জানিয়েছিলেন যে একজন বাদে বাকি বিধায়করা সকলেই সই করেছিলেন ওই রেজলিউশনে। সেই সইগুলো আসল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23শে জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটেইলস বাংলা পরিষেবা এবং আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30শে জুন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন গতকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজের উল্লাডাবরি বাস দুর্ঘটনায় আহতদের দেখতে যান। তারা কথা বলেন নিহতদের পরিবারবর্গের সঙ্গেও। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের বার্তা দেওয়া হয়। আগেই জানানো হয়েছে জলপাইগুড়ির উল্লাডাবরি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটি সরকারি বাসের 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25-এরও বেশি। নিহতদের নিকটাত্মীয়কে রাজ্য সরকার 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। পুরুলিয়ার আরশা থানার শটরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফুচু প্রামাণিক নামে বছর 40-এর ওই ব্যক্তি গতকাল বাড়ির উঠোনে ভিজে কাপড় মেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী কৃষ্ণ দাসের দেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার এফবি সাবিত্রী নামে একটি ট্রলারে করে মাছ ধরে ফেরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা কৃষ্ণ দাস। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলেছে। কলকাতা ও আশেপাশের এলাকাতেও বৃষ্টি হবে বলে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। এমনিতে মনসুন ট্রাফ, যেটা সিজনাল ট্রাফ, সেটা মোটামুটি ভাবে পাঞ্জাব থেকে শুরু করে আর বিহার অব্দি অবস্থান করছে, ইউপি এবং হরিয়ানার মধ্যে দিয়ে। এছাড়াও আরেকটি ওয়েস্টার্লি ট্রাফ, যেটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে, সেটা অবস্থান করছে বিহার থেকে আর গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অব্দি। এই যে সিনপটিক সিচুয়েশন, এর ফলে প্রচুর ময়েশ্চার প্রবেশ করছে বে অফ বেঙ্গল থেকে, এবং এর ফলে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুটো বঙ্গেই বৃষ্টি হচ্ছে। রাড টাইগার্স প্রথমবার পুরুষদের বেঙ্গল টি-20 ক্রিকেট লিগ খেতাব জয় করেছে। ইডেনে গতরাতে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে তারা ডিএলএস মেথডে স্ম্যাশার্স মালদাকে 9 রানে হারিয়ে দেয়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুগুয়ে কাবোভার্দের খেলা 2-2। গোলশূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারালো স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল কথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। भारत अपने पूरे मैरीटाइम इकोसिस्टम को सशक्त बना रहा है। इसलिए भारत अपने बंदरगाहों का आधुनिकीकरण कर रहा है, नई क्षमता तैयार कर रहा है, नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है। सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতে এই 3টি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইসরায়েল, কাতার, ডেনমার্ক, ব্রাজিল প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিউপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বন বিভাগের কর্মী ও ট্যুরিস্ট গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30শে জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, জিআরএফ, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং পিএইচডি কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। NTA পরীক্ষা প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে।
কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে সিবিএসই জানিয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য http://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসেছে। স্বভাবতই তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবিই আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সে দেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। উল্লেখ্য, 1 জুন সে দেশে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বার্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ার স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 7 জন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজল রহিম মুশকেনিয়ার জানিয়েছেন, কোহি সাফি জেলার মন্দিকুল অঞ্চলে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কৌর এবং সুনেলিতা টপ্পো। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লিগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের FIH প্রো লিগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়ে। এদিকে গতরাতে গ্রুপ এইচ এর ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথমে কাবোভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21-24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30টায়। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হলো।